আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। আমি ডক্টর সৈয়দা রুবাইদা কিবরিয়া আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসিআই গ্যাস্ট্রো কেয়ারের 21তম পর্ব। প্রিয় দর্শক, এই আয়োজনে আমরা সবসময় আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী বিষয়, যেটি হলো করোনা কালে পেপটিক আলসার রোগীদের করণীয়। প্রিয় দর্শক, পেপটিক আলসার, যেটিকে আমরা সাধারণত পেটে গ্যাসের সমস্যা বলে জানি, অত্যন্ত কমন একটি সমস্যা। আমার মনে হয় এমন কোনো মানুষ পাওয়া যাবে না যারা আসলে গ্যাসের সমস্যায় ভোগেন না। সুতরাং প্রিয় দর্শক, এই করোনার মহামারীর সময়ে আমরা এই পেপটিক আলসারে আলাদাভাবে কি কি সচেতনতা অবলম্বন করতে পারি সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে আলোচনা করবার জন্য আমাদের সাথে একজন সুপরিচিত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ স্যার, প্রিন্সিপাল হেড অফ দ্য ডিপার্টমেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজি, খুলনা মেডিকেল কলেজ, খুলনা। দর্শক, চলুন আমাদের গেস্ট এক্সপার্টকে আমন্ত্রণ জানাই। স্যার, আসসালামু আলাইকুম, আপনাকে অনেক অনেক স্বাগতম আজকের এই আয়োজনে। আশা করি ভালো আছেন। ধন্যবাদ রাজ টিভিকে আমাকে আজকে এরকম একটা প্রোগ্রামে সম্পৃক্ত করার জন্য, এবং এসিআই ফার্মাসিউটিক্যালসকেও আমি ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজ টিভির পক্ষ থেকে, কারণ আপনি আপনার এই ব্যস্ততার মাঝে আমাদের দর্শকদের সচেতন করার লক্ষ্যে আমাদেরকে আজকে সময় দিচ্ছেন। জন্য স্যার আপনার কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আশা করি দর্শকদেরকে আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সচেতন করতে পারবো। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব পেপটিক আলসার নিয়ে। সুতরাং আপনারা এই পুরো লাইভ সেশনটি মনোযোগ দিয়ে দেখুন এবং আপনাদের যা কিছু জানার আছে তা আমাদের এই লাইভ সেশনটির কমেন্ট বক্সে আপনাদের নাম এবং বয়স উল্লেখ করে আমাদেরকে প্রশ্ন করুন। আমাদের গেস্ট এক্সপার্ট অবশ্যই আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবে। এবং দর্শক, আমাদের আজকের এই লাইভটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে রাজ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এবং প্রিয় দর্শক, যদি কোনো কারণে আপনারা আজকের লাইভটি দেখতে না পারেন তাতে দুশ্চিন্তার কোনোই কারণ নেই। এটি আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন। এবং বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করে অন্যদেরকেও সচেতন করবার সুযোগ করে দিবেন। দর্শক, আমাদের আজকের এই চমৎকার আয়োজনটি সায়েন্টিফিক পার্টনার এসিআই ফার্মাসিউটিক্যালস, পাওয়ার্ড বাই ওথেরা, প্যারিসেল, গ্যাভিল্যাক এবং জেলড্রিন। চলুন দর্শক, আমাদের বিশেষজ্ঞের কাছে ফিরে যাই। স্যার, যেহেতু আমাদের আজকের আলোচনার মূল বিষয়টি হচ্ছে পেপটিক আলসার, তো স্যার আপনি সহজভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু যদি বুঝিয়ে বলেন যে পেপটিক আলসার বলতে আমরা আসলে কি বুঝি। ধন্যবাদ। পেপটিক আলসার আমাদের যে 6 মিটার লম্বা যে নাড়ি আছে শরীরে, যেটা আমাদের মুখগহ্বর থেকে শুরু হয়ে অ্যানাল ক্যানাল পর্যন্ত বিস্তৃত, এই যে নাড়ির কিছু কিছু জায়গাতে ক্ষতর সৃষ্টি হয়। তো আমরা এভাবেই এটাকে ডিফাইন করি যে পাকস্থলীর যে অংশটুকু অ্যাসিড পেপটিক ডাইজেশনের এক্সপোজার হয়, যে জায়গাগুলা, সেই জায়গাগুলাতে যখন ক্ষত তৈরি হয় সেটাকে আমরা পেপটিক আলসার বলি। এবং কমন সাইট এটা হলো যে ডিউডেনামের প্রথম পার্ট, পাকস্থলী, খাদ্যনালী, বিশেষ করে লোয়ার পার্টে। এবং আমরা যদি কখনো কোনো কারণে গ্যাস্ট্রোজেজুনোস্টমি করি তাহলে এটা জেজুনাল পার্টে আলসারেশনটা হয়। আর ম্যাকেলস ডাইভার্টিকুলাম বলে একটা জিনিস আছে, এটা জন্মগতভাবে অনেকের সিকামের কাছাকাছি জায়গাতে, সিকামে এটা থাকে এবং ওই জায়গাতে একটোপিক গ্যাস্ট্রিক টিস্যু থাকতে পারে, প্যারাইটাল সেল থাকতে পারে, যেখান থেকে অ্যাসিড সিক্রেশন হয়। ওই জায়গাটাতে আলসার হলে আমরা এটাকে পেপটিক আলসার বলি। স্যার, অসংখ্য ধন্যবাদ, খুব সহজ আর সুন্দর করে আপনি আমাদেরকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বললেন। স্যার, আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু এটা অত্যন্ত কমন এই সমস্যা, অধিকাংশ মানুষই আসলে পেপটিক আলসারে ভোগে, এর কারণটা কি স্যার, আসলে কেন হয়? আমি আমার ডেফিনেশনে বলছিলাম যে অনেকের
যদি অ্যাসিডিটি বা অ্যাসিড সিক্রেশনটা বেশি হয়ে যায় তাহলে যেমন এটা হতে পারে। আবার এই অ্যাসিডকে প্রোটেক্ট করার জন্য যে মিউকাস লেয়ারটা আছে বা আমরা যেটাকে বলি যে পাকস্থলী বা ডিউডেনামের ইনসাইডে যে লেয়ারটা আছে ওইটার কন্ট্যাক্টে যখন আসে তখন যদি অ্যাসিডের অ্যাক্টিভিটিটা আপার হ্যান্ড নেয় তাহলে যেমন আলসার হতে পারে। আবার এর বিপরীতে যে জায়গাটাতে এই অ্যাসিডটা এক্সপোজড হচ্ছে ওই জায়গাটার যদি মিউকাস লেয়ারের ইন্টিগ্রিটি কোনো কারণে নষ্ট হয় তাহলে ওই জায়গাতে ক্ষত তৈরি হতে পারে এবং এই ইন্টিগ্রিটি গুলো অনেক কারণে নষ্ট হতে পারে। তার মধ্যে রক্ত সঞ্চালন কম হলে ইস্কিমিক বলি আমরা, যদি কোনো ধরনের মিউকাস ব্যারিয়ার যেটা সেটাকে ডিসরাপ্ট করে কোনো জিনিস, ফর এক্সাম্পল আমরা যদি কোনো অ্যানালজেসিক ওষুধপত্র খাই, স্টেরয়েড জাতীয় ওষুধপত্র খাই অথবা এমন কোনো কেমিক্যাল সাবস্টেন্স বা কেমিক্যাল খাই যেটাতে আমার এই মিউকাস লেয়ারটা বা বাইকার্বনেট লেয়ারটা ডিসরাপশন হতে পারে, তাহলে এই দুটোর বেসিক্যালি এই দুটোর ইমব্যালেন্সের জন্য এই সমস্যাটা তৈরি হয়। হয় অ্যাসিড আপার হ্যান্ড নেয় আর তা না হলে মিউকাস লেয়ারটা দুর্বল হয়ে যায়। অতএব এই দুটো সমন্বয়ে এটা একটা ইকুইলিব্রিয়াম বা ব্যালেন্স মেনটেন হয়। যখন এই ব্যালেন্সটাকে আমরা নড়বড়ে হয়ে যায় তখন সাধারণত ক্ষতের সৃষ্টি হয়, আলসার তৈরি হয় এবং এটার জন্য মানুষের বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেয়। ধন্যবাদ স্যার। তাহলে পরবর্তীতে স্যার একটু জানতে চাই যে উপসর্গগুলো আসলে কি কি, কখন একজন রোগী বুঝবেন যে উনি পেপটিক আলসার রোগে আক্রান্ত? হ্যাঁ, সাধারণত খুব কমন উপসর্গ যেটা সেটা হলো যে পেটের উপরিভাগে ব্যথা হয় এবং এটা যদি ডিউডেনাম আলসারের জন্য হয় তাহলে এটা সাধারণত খালি পেটেই বেশি ব্যথা অনুভূত হয়। আর যদি পাকস্থলী বা স্টমাকের আলসারের জন্য হয় তাহলে এই ব্যথাটা সাধারণত খাওয়ার পরে বাড়ে। এর বাইরে যেটা সেটা হলো যে অনেক সময় বমি হতে পারে, অনেক সময় যদি এই ডিসরাপশন মিউকোসাল লেয়ারের বা আমরা যেটাকে বলেছিলাম একটু আগে যে মিউকোসাল ইন্টিগ্রিটি নষ্ট হয়, তো অনেক সময় আপনি দেখবেন যে অনেকে রক্ত বমি, কালো পায়খানা এগুলো নিয়েও আমাদের কাছে আসতে পারে এবং দীর্ঘদিন ধরে যদি এরকম একটা পরিস্থিতি বিরাজমান থাকে যেখানে আলসার হচ্ছে, হিলিং হচ্ছে, আবার আলসার হচ্ছে, হিলিং হচ্ছে, তো একটা পর্যায়ে ডিউটেনামের মানে একেবারে ফার্স্ট পার্ট অথবা আমরা বলি যে সাধারণত পাইলোরিক এন্ড ওখানে কিন্তু ন্যারো হয়ে যেতে পারে। তো যদি ন্যারো হয় বা সরু হয়ে যায় তখন খাবারগুলো সাধারণত পাস করতে পারে না, তখন ওগুলো ব্যাক করে, তার মানে বমি হয়। এবং বহু রোগীরা এসে আমাদেরকে সাধারণত বলে যে স্যার খাবার পরে এটা তো ক্ষুধা লাগে না, পেটটা ভরা ভরা থাকে, ইভেন আমি যদি গলায় আঙ্গুল দিয়ে বমি করি অথবা এমনি যদি আমার বমি হয় তাহলে এটার থেকে আমরা একটু স্বস্তি পাই। তো এই টাইপের সমস্যা নিয়েই সাধারণত মানুষ আমাদের কাছে আসে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, একটা প্রচলিত কথা কিন্তু আমাদের সবার কাছেই শোনা যায় যে ভাজা পোড়া খেলে গ্যাস্ট্রিকের সমস্যাটা বাড়ে, এটা স্যার আসলে কতটুকু সত্য, বা এই ভাজা পোড়া খাবারের সাথে পেপটিক আলসারের সম্পৃক্ততা কতটুকু? না, এটা প্রশ্নটা আমি একটু ভিন্নভাবে উত্তরটা দিতে চাই। বিষয়টা হলো যে একটা মানুষের যদি আলসার অথবা আলসার রিলেটেড সিমটম বেশি থাকে তাহলে তারা এই টাইপের খাবার, যেটা আমরা সাধারণত অধিক মশলাযুক্ত অথবা ভাজা পোড়া যাই বলি না কেন, এই খাবারগুলো খেলে পরে এই সিমটমগুলো বেড়ে যায়। বাট এই খাবারগুলো কিন্তু সরাসরি আলসারের কারণ নয়। দোজ হু আর prone to develop ulcer, they have they have got the exacerbation of the symptom after taking this sort of food. অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার কাছে একটু জানতে চাই আসলে যেহেতু এটি খুব কমন একটি সমস্যা, কোন ধরনের মানুষের বা কাদের আসলে এর ঝুঁকি বেশি থাকে? এটা কি ছোট বাচ্চাদেরও পেপটিক আলসারের সমস্যা হতে পারে?
কমন যদি বলি আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে, এটা দিস ইজ দি ডিজিজ অফ দি অ্যাক্টিভ লাইফ অ্যান্ড অ্যাক্টিভ অ্যান্ড অলসো দি স্ট্রেসফুল লাইফ। আমরা সাধারণত যেটা বলি সেটা হলো যে একটা মানুষের 15 বছর বয়স থেকে অ্যারাউন্ড 50-55 এরকম বয়স পর্যন্ত এই ডিজিজটা একটু বেশি কমন। এবং যারা স্ট্রেসফুল লাইফ লিড করে অথবা যারা বাইরের এই বিভিন্ন খাবার দাবারের সঙ্গে রিলেটেড খায়, স্ট্রিট ফুড যারা খায়, তাছাড়া যারা একটু খাবারের অনিয়ম করে, বিভিন্ন জায়গার খাবার হয়তো একই দিনে খেতে হয়, এই টাইপের লোকজনদের মধ্যে এটা বেশি দেখা যায়। আর যেটা আপনি বলছেন যে বাচ্চাদের হবে কিনা, নো এজ ইজ ইমো। তবে আমরাই অনেক কম বয়সী বাচ্চাদের, বিশেষ করে পেডিয়াট্রিক এজ গ্রুপের আমরা যাদেরকে এন্ডোস্কোপি করেছি তাদের মধ্যে অত কমন না হলেও একেবারে নট আনকমন পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ স্যার। পেপটিক আলসার বলে আসলে বেশিরভাগ সময় আমরা দেখা যায় কি চিকিৎসকের শরণাপন্ন হই না, দেখা যাচ্ছে আমরা ফার্মেসি থেকে একটা অ্যান্টি আলসারেন্ট বা যেটা আমরা গ্যাস্ট্রিকের ওষুধ এগুলো কিনে কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছি। তো স্যার আসলে এই যে ওষুধগুলো আমরা খাচ্ছি দীর্ঘদিন ধরে, এর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিনা? এটা খুবই কমন প্র্যাকটিস ইন আমাদের দেশের প্রেক্ষাপটে যে সাধারণত যখন পেটে ব্যথা হয় তখন সেই ব্যক্তি অথবা সেই মানুষ কিন্তু দৌড়ায় ডাক্তারের কাছে যায় না, আনটিল অ্যান্ড আনলেস এটা যদি খুব সিভিয়ার হয়, যে এতই সিভিয়ার যে এটা ডাক্তারের কাছে না গেলেই নয়, তো সেক্ষেত্র ছাড়া কখনো সাধারণত মানুষ প্রাথমিকভাবে নিজে হয়তো দু একটা ওষুধের নাম জানে, ফার্মেসি থেকে কিনে খায়, না হলে ফার্মেসির লোকটার সঙ্গে পরামর্শ করে যে আমার তো একটু পেটে ব্যথা হচ্ছে, তো আমি কি ওষুধ খাবো, তখন হয় কিছু ওষুধ সেও কিছু দিয়ে দেয়। আর পেপটিক আলসারের আমি বলবো যে পেটে ব্যথার চিকিৎসক এদেশের বোধহয় আপামর জনসাধারণ, সকল পেশার মানুষ একটা দুইটা ওষুধের নাম জানে এবং এটা পরামর্শ দিবেই, এটা খুব কমন প্র্যাকটিস। তবে এটা ঠিক যে কোনো ওষুধ আনজাস্টিফাইড খাওয়া আমি মনে করি না যে খুব যৌক্তিক। আর তবে অবশ্যই এটা আমি বলবো যে ভালো একটা দিক সেটা হলো যে এই ওষুধগুলোর লং টার্ম স্টাডি হয়েছে, তো সেখানে বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যেটা লাইফ থ্রেটেনিং অথবা খুবই বেশি হার্মফুল এরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লং টার্ম ইনটেকেও দেখা যায়নি, এটা বিভিন্ন স্টাডিতে বলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে পলিপ আপার গাটে বা লোয়ার গাটে এটার একটা সংখ্যা হয়তো বাড়ে, এরকম কিছু স্টাডি দেখিয়েছে যে এটা বেনাইন পলিপ বা এডিনোমা আমরা বলি, এটার দুইটা একটা স্টাডিতে এরকম দেখা গেছে। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে আমাদের ব্যাপারটি বুঝিয়ে বললেন। স্যার, যেমনটি আপনি বলছিলেন যে আসলে খুব পেপটিক আলসারের সমস্যা খুব সিভিয়ার না হলে আসলে রোগীরা ডাক্তারদের শরণাপন্ন হতে চায়। স্যার, তাহলে কোন ক্ষেত্রে বা কি কি হলে আমরা বুঝবো যে আসলে রোগটি সিভিয়ারিটির দিকে যাচ্ছে, স্যার একটু যদি আপনি একটু বলেন। জি, ধন্যবাদ। একটা হলো যে যদি পেপটিক আলসারের পেইনটা এতটাই সিভিয়ার হয় যেটা পেশেন্টের জন্য ইনটলারেবল, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, অনেক ক্ষেত্রে ভর্তি হতে হবে। অনেক ক্ষেত্রে আমি একটু আগেই বলছিলাম যে যদি রক্ত বমি কালো পায়খানা হয় তাহলে মানে কমপ্লিকেশন, আমরা যেটা বলছি যে কমপ্লিকেশন বা জটিলতা যদি হয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং এই সমস্ত ক্ষেত্রে ভর্তি হতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে ব্লাড লসটা যদি অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে রক্ত রিপ্লেস করার বা ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।
আর যেটা যেটি আরো কোনো জটিলতা হয়, ফর এক্সাম্পল যে ইনট্রাক্টেবল ভমিটিং, যেটা বমি হচ্ছে এত বেশি যে কোনো ওষুধ খাবার খেয়ে সে রাখতেই পারে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভর্তি হতে হবে। আর যেটা জটিল, যেটা ক্রনিক কেসগুলোতে হয়, যেটাকে আমরা পাইলোরিক স্টেনোসিস, যেটাকে আমরা খাদ্যনালী সরু হয়ে যায়, ওই রকম যদি কোনো সিচুয়েশন হয় তাহলে তখন তাকে ভর্তি হতে হবে, এবং অবশ্যই সেক্ষেত্রে সার্জনের দ্বারস্থ হওয়া প্রয়োজন হবে। এবং ধন্যবাদ স্যার। স্যার আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়েছেন, আমরা কয়েকটা প্রশ্ন নিই স্যার দর্শকদের পক্ষ থেকে। জি, স্যার আমাদের একজন দর্শক তাসলিমা ইসলাম, উনি জানতে চেয়েছেন স্যার পেপটিক আলসারের চিকিৎসায় অ্যান্টাসিডের ভূমিকা কতটুকু? ডেফিনিট রোল ইজ দেয়ার। অ্যান্টাসিড অবশ্যই ভালো ভূমিকা পালন করে, এবং যখন এই প্রোটন পাম্প ইনহিবিটর অথবা আদার এই আধুনিক যে ওষুধপত্রগুলো এখন অ্যাভেলেবেল, এগুলো আবিষ্কার হয় নাই, সেই সময় কিন্তু অনেকেই হয়তো জানবেন যে সোডা, যেটা আমাদের অ্যাসিড নিউট্রালাইজ করে, সোডা খেয়ে মানুষ কিন্তু পেটের ব্যথাটাকে সাময়িকভাবে নিবারণ করত। অনেক অ্যানসিয়েন্ট যুগের কথা বলছি, বেশ আগের কথাই বলছি আমি। আর তারপরে কিন্তু তারই আদলে তৈরি হয়েছিল এই অ্যান্টাসিড, এবং অ্যান্টাসিড স্টিল এ ভেরি গুড ড্রাগ। এবং এই অ্যান্টাসিডগুলো সাধারণত অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে, পাকস্থলীর যে মিউকাস লেয়ার তার উপরে একটা আবরণের তৈরি করে। তো এটা অবশ্যই ভালো ভূমিকা পালন করে। তবে ক্ষেত্র বিশেষে একটু অনেকের ওপিনিয়ন একটু ভ্যারি করতে পারে, যে হয়তো প্রোটন পাম্প ইনহিবিটর যতটা আরামদায়ক স্বস্তি দিতে পারে, অ্যান্টাসিড হয়তো সকল ক্ষেত্রে অতটা পারে না। তারপরও স্টিল দিস ইজ এ ওয়ান অফ দ্য ভেরি গুড ড্রাগ স্টিল। ধন্যবাদ স্যার। দর্শক আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করছি করোনাকালে পেপটিক আলসার রোগীদের করণীয় নিয়ে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দর্শক আশা করি আপনারা সবাই মন দিয়ে দেখছেন এবং আপনারা প্রশ্নগুলো করতে থাকুন। দর্শক আমাদের সাথে আলোচনার জন্য আজকে আমাদের যুক্ত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ স্যার, প্রিন্সিপাল এন্ড হেড অফ ডিপার্টমেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজি, খুলনা মেডিকেল কলেজ, খুলনা। এবং দর্শক আমাদের আজকের অনুষ্ঠানটির সৌজন্যে আছে ওথেরা, প্যারিসেল, জেলড্রি এবং গ্যাবেলেন। দর্শক ফিরে যাচ্ছি আমাদের বিশেষজ্ঞের কাছে। স্যার আপনার কাছে একটু জানতে চাই, এই যে যেহেতু পেপটিক আলসার নিয়ে আসলে স্যার রোগীদের মধ্যে আতঙ্কটা কম কাজ করে, সবাই নিজে থেকে আসলে ফার্মেসিতে গিয়ে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিজে নিজেই বাসায় একটা চিকিৎসা করার চেষ্টা করে, বা সিভিয়ার না হওয়া পর্যন্ত আসলে বিশেষজ্ঞদের দ্বারস্থ হয় না। স্যার আপনার কাছে একটু জানতে চাই স্যার, এই যে এই অসচেতনতার কারণে বা এটি চিকিৎসা না করে ফেলে রাখলে এর থেকে আসলে কি কি কমপ্লিকেশনস হতে পারে, বা অন্য মানে সিভিয়ার কি কি রোগ হতে পারে আসলে পেপটিক আলসার থেকে? আমি একটু আগে কিছুটা টাচ করেছি, সেটা হলো যে যদি আমরা পেপটিক আলসার আনট্রিটেড রাখি, তাহলে এখান থেকে যেমন রক্তবমি, কালো পায়খানা হতে পারে, হেমাটোমেসিস ম্যালিনা বলি আমরা। এবং এটা যদি লং টার্ম থাকে, তাহলে খাদ্যনালী শুকিয়ে যেয়ে অথবা খাদ্যনালী চিকুন হয়ে যেয়ে সেটা বমি হতে পারে, এবং বমি হলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ওয়েট লস, কোনো খাবার খেলে হজম হয় না, শরীরে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, ঘাটতি, এগুলো সবই হতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার যেহেতু আমরা এখন আসলে করোনার মোকাবেলা করছি, তো স্যার করোনার রোগীদের কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্ট বা বিভিন্ন ভ্যারিয়েন্টের একটা কমন উপসর্গ হচ্ছে স্যার, এই যে ডায়রিয়া হয় বা পেটে ব্যথা করে স্যার, এবং এই উপসর্গগুলোর সাথে কিন্তু পেপটিক আলসারের উপসর্গ অনেকটাই মিলে যায় স্যার। তো এই দুটো আলাদা করার জন্য আসলে আমাদের দর্শকরা কি করতে পারে? খুবই সময় উপযোগী আমি এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমি বলবো, সেটা যে বিশেষ করে প্রথম দিকে না হলেও এখনকার সময়ে, যে সময়টাতে আমাদের এই করোনার সেকেন্ড ওয়েভ চলছে, এবং শুধু তা না, ডেল্টা ভেরিয়েন্টের আধিক্য হয়েছে, যেখানে আমাদের বিভিন্ন স্টাডি দেখিয়েছে যে অলমোস্ট 98% মানুষেরই যে ডেল্টা ভেরিয়েন্ট দিয়ে হচ্ছে।
তো এদের একটা জিনিস লক্ষণীয়, সেটা ইভেন আমার ফ্যামিলিতেও 4 জন করোনা আক্রান্ত ছিল বিভিন্ন সময়ে। তো তাদের 2 জনের লুজ মোশন ছিল প্রিডোমিনেন্ট সিমটম এবং স্টার্টিং সিমটম 2 জনের। এবং আমরা যতগুলো পেশেন্টকে দেখেছি, তাদের একটা গুড প্রপোর্শন অফ পেশেন্ট তাদের শুরু হয়েছে লুজ মোশন দিয়ে, এবং সেটা একেবারে ফাউল স্মেলিং, অলমোস্ট ওয়াটারি ডায়রিয়া লাইক দিস। তো এর কিছু পেশেন্টদের কিন্তু মাঝে মধ্যে আমরা দেখেছি যে ব্লাড যেতে স্টুলের সঙ্গে, এবং যেটাকে আমরা মেলিনা বলতে পারি অথবা মেরুন কালার স্টুলও বলতে পারি ক্ষেত্র বিশেষে, যখন এটা হারিডলি এটা পাস করে। তো এরকম একটা সিচুয়েশন যেমন আছে। এর বিপরীতে আপনি জানেন যে আমরা কিছু ড্রাগ চিকিৎসায় ব্যবহার করি, তার মধ্যে ইম্পর্টেন্ট যে ইনক্সাপারিন, এবং সেখানে দেখা গেছে এর বাইরেও আরো অনেক ড্রাগ আমরা ব্যবহার করছি যে এই সমস্ত সিভিয়ার কোভিড পেশেন্টদের জন্য। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু দেয়ার ইজ চান্স অফ ব্লিডিং ইজ দেয়ার। তো সেক্ষেত্রে হেমাটোমেসিস মেলিনা একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কমপ্লিকেশন ক্যান হ্যাপেন। এবার এর বাইরে যেটা, সেটা হলো যে পেইন। অবশ্যই আপনারা গ্যাস্ট্রো করোনা ভাইরাস, একটা ভাইরাসের এই একটি ভ্যারাইটি যে কোভিডের, যেটাকে আমরা নাম দিয়েছি গ্যাস্ট্রো করোনা ভাইরাস, সেটা প্রিডমিনেন্টলি স্টমাক অথবা গাটকে ইনভলভ করছে, এবং প্রিডমিনেন্ট সিমটম সেখানে পেইন, mucosal ulceration, erosion, and sometimes bleeding, and the loose motion. That is it disrupts the absorption of the all particles, যেটা মিউকোসাল ডিসরাপশন হওয়ার জন্য এই খাবারগুলো, নিউট্রিশন গুলো অ্যাবজর্ব হচ্ছে না, যার কারণে এটা চলে যাচ্ছে গাটের নিচের লোয়ার পার্টে, যেটাকে আমরা অনেক ক্ষেত্রে লুজ মোশনই বলছি। স্যার অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি ভাইরাস মানে ভেরিয়েন্ট সম্পর্কে আমরা জানলাম, যে গ্যাস্ট্রো করোনা ভাইরাস। আমার মনে হয় স্যার অনেকেরই আসলে এটি সম্পর্কে জানা ছিল না, সুতরাং চমৎকার একটি তথ্য দেওয়ার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন নিয়ে নিচ্ছি। অনয় সাহা, উনি জানতে চাচ্ছেন স্যার, পেপটিক আলসার থেকে সুস্থ থাকার জন্য আসলে কি কি কাজ করা উচিত? সম্ভবত লাইফস্টাইল মডিফিকেশন বা এই ব্যাপারে ডিটেইলস একটু জানতে। আমার মনে হয় ওই বিষয়টাই বোধহয় সম্ভবত জানতে চেয়েছে। তো আসলে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আমরা যদি আমরা খাবারের কথা বলি, তাহলে আমরা যে বাঙালি খাবার যেটা আমরা সাধারণভাবেই খাই, নাথিং স্পেশাল ফর দি পেপটিক আলসার পেশেন্ট। আমরা যে খাবার খাই, আমরা পেপটিক আলসার পেশেন্ট অথবা যাদের এইটা হওয়ার সম্ভাবনা আছে, তারাও আমাদের এই খাবারই খেতে পারবেন। 2 হলো যে আমরা আমাদের এই যে সাইকেল, একটা হলো যে পাকস্থলী কিন্তু একটা টাইম অথবা বলা যায় যে একটা রিফ্লেক্স মেকানিজমের মতো কাজ করে। তো আমরা যদি সকাল 8টায় নাস্তা খাই, আর দুপুর 2টায় ভাত খাই, আর রাত 10টায় যদি রাতের খাবার খাই, তাহলে আমরা যদি আমাদের এই পিরিয়ডিক্যাল ব্যাপারগুলোকে একটু টাইমলি মেনটেন করতে পারি, তাহলে আমরা টু সাম এক্সটেন্ট পাকস্থলী যে বিষয়টাতে অভ্যস্ত হয়ে যায়, ওই জিনিসটার ভেরিয়েশনটা যদি কম হয়, তাহলে সেটাও আমি মনে করি যে এটার একটা ভালো দিক, এবং সেটা পেপটিক আলসারের ডেভেলপ না করার জন্য একটা ভালো উপাদান হতে পারে। এর বাইরে অনেকে স্মোক করে, স্মোকিং ডাইরেক্টলি কিন্তু পেপটিক আলসার করে না, বাট এটা লক্ষণীয় যে যারা পেপটিক আলসার যে প্রোন আছে বা যাদের আছে, তাদের আমরা যে সমস্ত ড্রাগগুলো দেই, এগুলো কিন্তু কাজ করতে পারে না স্মোকারদের মধ্যে, এবং কম কাজ করে, আমি যদি অন্য ভাষায় বলি। তো এটা একটা কারণ হয়, এবং এগুলো দেখা যায় যে সিমটোমেটিক্যালি পেশেন্টগুলোকে সিমটম বাড়িয়ে দেয়, এটা সরাসরি আলসারের কারণ নয়। এর বাইরে আমরা অনেকে আছি যে বিভিন্ন কারণে শরীরে ব্যথা বেদনা, বাত ব্যথা, জ্বর, এই সমস্ত কারণে কিন্তু আমরা স্টার্টিং ফ্রম প্যারাসিটামল টু এনএসএআইডি আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের ওষুধপত্র খাই। আবার অনেক পেশেন্ট আছে যারা ক্রনিক্যালি স্টেরয়েডের উপরে হয়তো নির্ভরশীল,
তো এই জাতীয় মানুষদের জন্য কিন্তু আমাদের প্রিকশনটা প্রয়োজন, এবং সেক্ষেত্রে যদি এই ড্রাগ কোনো কারণে অ্যাভয়েড করা একদম সম্ভব না হয়, তাহলে আমি বলবো যে এর ডোজ লিমিট করা যায় কিনা, এটাকে মানে আলসার ডেভেলপমেন্ট প্রিভেন্ট করার জন্য সিমultaneously কোনো অ্যান্টি আলসারেন্ট ড্রাগ দেওয়া, এবং অবশ্যই ব্যথা বেদনানাশক ওষুধ কখনো খালি পেটে না খাওয়া। এই বিষয়গুলোর প্রতি যদি আমরা একটু খেয়াল রাখি, তাহলে অবশ্যই আমরা এর হাত থেকে হয়তো টু সাম এক্সটেন্ট রেহাই পেতে পারি। তবে এটাও ঠিক যে জেনেটিক্যালি প্রিডিসপোজড ইন্ডিভিজুয়াল অনেক সময় কিন্তু তাদের দেখা যায় যে একই খাবার খাচ্ছে 10 জন মানুষ, এর মধ্যে হয়তো 5 জনের সিমটম হবে, আবার 5 জন কিন্তু হবে না। কিছু জিনিস আছে যে জিনিসগুলো হয়তো এইভাবে এক্সপ্লেন করা যায় না, তবে সব জিনিসেই তো ভেরিয়েশন আছে। আমার মনে হয় যে সেই ঘটনাটা এখানে প্রযোজ্য হতে পারে। অনেকে হয়তো বলতে পারে যে স্যার আমি তো একই খাবার খাই, কিন্তু আমার তো এই অসুবিধা হয়, আমার সঙ্গে যারা বন্ধুরা খায় ওরা তো কোনো অসুবিধা হয় না। তো ভেরিয়েশন তো থাকবে, এটা পার্সন টু পার্সন আসলে ভ্যারি করে। স্যার অসংখ্য ধন্যবাদ। দর্শক অনস সাহা, আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। স্যার আরেকজন দর্শকের প্রশ্ন নিয়ে নিচ্ছি, মাহমুদা আফরিন। উনি স্যার জানতে চেয়েছেন যে অনেক সময় আমরা শুনি যে টেনশন করলে বা স্ট্রেসের কারণে গ্যাসের সমস্যা কি বাড়ে। ইকো হচ্ছে, আমি শব্দগুলো আমি ভালো বুঝতে পারিনি, সরি। স্যার এখন কি শুনতে পাওয়া যাচ্ছে? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনে, হ্যাঁ হ্যাঁ শুনতে পাই। জি জি স্যার। স্যার আরেকজন দর্শকের প্রশ্ন নিচ্ছিলাম স্যার, মাহমুদা আফরিন। উনি জিজ্ঞেস করেছেন স্যার যে অনেক সময় আমরা শুনি যে টেনশন করলে বা স্ট্রেসের কারণে গ্যাসের সমস্যা বাড়তে পারে, এটি কতটুকু সত্য? অবশ্যই স্ট্রেস আলসার বলেই একটা টার্মিনোলজি ইজ দেয়ার, এবং স্ট্রেসফুল কন্ডিশনে যারা দীর্ঘমেয়াদী থাকে তাদের অ্যাসিড সিক্রেশন বেশি হতে পারে, এবং শুধু তা না, স্ট্রেসের সঙ্গে ইস্কিমিক এপিসোড ইজ রিলেটেড। ইস্কিমিক এপিসোড যদি হয় তাহলে ভাস্কুলারিটি কোনো পার্টিকুলার জায়গায় বা কোনো অর্গানে যদি কম হয়, বিশেষ করে যদি আমরা পাকস্থলী ডিউডেনামের কথাই চিন্তা করি, তাহলে ওই জায়গাতে ইস্কিমিক এপিসোডের জন্য মিউকোসাল ডিসরাপশন হতে পারে। তাহলে একটা হলো যে আলসার অধিক সিক্রেশন দিয়ে হতে পারে, আর একটা মিউকোসাল ইস্কিমিক এপিসোড দিয়ে ডিসরাপশন হতে পারে। তো আমরা শুরুতেই বলেছিলাম যে অ্যাসিডিটির আধিক্য অথবা মিউকোসাল প্রোটেকশনের স্বল্পতা, এই দুটোর ইমব্যালেন্স হলেই এই ঘটনাটা ঘটে। অতএব স্ট্রেসফুল লাইফ অবশ্যই এটা ডেফিনিট অ্যাসোসিয়েশন ইজ দেয়ার। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক মাহমুদা আফরিন, আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। স্যার এবার যেটা জানতে চাইবো, আসলে এই যে পেপটিক আলসার, এটি প্রতিরোধে আসলে আমরা কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা আসলে করতে পারি? মানে ডায়াগনোসিসের জন্য? জি স্যার, ডায়াগনোসিসের জন্য স্যার আমরা কি করব? হ্যাঁ সেটাই, প্রতিরোধে মানে ডায়াগনোসিসের জন্য আমরা যেটা আসলে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, আমরা পেপটিক আলসার আদার দ্যান দি হিস্ট্রি অ্যান্ড জেনারেল এক্সামিনেশন বা সিস্টেমিক এক্সামিনেশন, যেটা একেবারে শুরুতে আমি বলবো যে আমরা অনেক সময় কোনো পেশেন্টের সিমটম লক্ষণ এটা দেখে কিন্তু অনেক সময় সন্দেহ বা সাসপেক্ট করতে পারি যে এই পেশেন্টের হয়তো পেপটিক আলসার আছে। আর এটাকে আমরা যদি ডকুমেন্টারি অবশ্যই করতে চাই, তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ইজ দি আপার জিআই এন্ডোস্কোপি। আপার জিআই এন্ডোস্কোপি আমরা এটাকে ডেফিনিট প্রুফ, অবশ্যই একজন এক্সপার্ট যিনি ভালো এটা করেন, কারণ হলো যে কিছু পার্সোনাল ইরোর কিন্তু থাকবে। হয়তো দেখা যাবে যে 100টা এন্ডোস্কোপি করেছে, হয়তো 2টা কোনো কারণে মিস হয়েছে, হতেই পারে। তবে এটাও ঠিক কেয়ারফুলি যারা এন্ডোস্কোপি গুলো করেন এবং এক্সপার্টাইজেশনের উপরেও অবশ্যই নির্ভর করে। ব্যক্তি বিশেষের অবজারভেশনের মধ্যে 19-20 থাকতেই পারে, আমি সেটাকে ডিফার করি না, এবং এটা খুব ইউজুয়াল একটা ব্যাপার আমি মনে করি।
আর দুই হলো যে আগে আমরা যখন আরো কম বয়সী ডাক্তার ছিলাম তখন বেরিয়াম মিল বা বেরিয়াম মিল এক্স রে আমরা করতাম। তো এটা দিয়ে আসলে খুব বেশি বড় ডায়াগনোসিস করাই মুশকিল। আর দুই হলো যে একটা আলসার ছোট হলে বোঝা যাবে না, এটা অনেক বড় আলসার হলে ডিসরাপশন যদি আউটপাউসিং থাকে তাহলে দেখে আমরা অনেক সময় হয়তো সন্দেহ দেখি যে আলসারেশনের জন্য। তো এটা ইভেন পাইলোরিক স্টেনোসিস থাকলে যখন বেরিয়াম গুলো আর পাস করে না তখন দেখে আমরা মনে করি যে স্টমাকটা অনেক বড়, সেক্ষেত্রে আমরা মনে করি যে এটা। তো this test still done in the parts of the country where the endoscopy is not available. and other tester যেটা যেটা আসলে এমনি সচরাচর করা হয় না, বাট এটা যারা স্টাডি পারপাসে করেন তারা হয়তো পিএইচ মনিটর করেন, তারা হয়তো অ্যাসিড পিএইচ দেখেন, এগুলা করতে পারেন, গ্যাস্ট্রিন লেভেল দেখতে পারেন। তো আমাদের জন্য খুবই বহুল প্রচলিত সেটা হলো যে এন্ডোস্কোপিক আপার জিআই। আর এর বাইরে আমি আরেকটা জিনিস একটু পাশাপাশি বলতে চাই, সেটা হলো যে উপরি পেটে ব্যথা হলে কিন্তু শুধু পেপটিক আলসার ভাবলে হবে না। তার মানে আমি আরো একটু ব্রডলি বলতে চাই যে যেমন দেখেন যে পেপটিক আলসার যেমন আপার এপিগ্যাস্ট্রিয়ামে বা আপার স্টমাক আপার পার্ট অফ দ্য অ্যাবডোমেনে ব্যথার কারণ হতে পারে। আবার গল ব্লাডারে যদি কোনো ইনফ্লামেশন হয়, গল ব্লাডারে যদি কোনো স্টোন থাকে তাহলেও তো এরকম হতে পারে। অথবা আপার জিআইতে আদার কোনো ইনফ্লামেশন, লিম্পেডিনোপ্যাথি যদি কোনো কারণে থাকে, অথবা কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে ইনফিরিয়ার এমআই, বেজাল নিউমোনাইটিস, এগুলাতেও কিন্তু আপার পার্ট অফ দ্য অ্যাবডোমেনে কিন্তু ব্যথা হতে পারে। তো সেক্ষেত্রে একটা ভালো ইনভেস্টিগেশন বা ভালো ডিভাইস হলো যে আমরা যদি একটা আপার অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করি তাহলে কিন্তু আমরা বাই এক্সক্লুশন অফ দি আদার ডিজিজ, তার মানে আমরা যদি কলিসিস্টাইটিসকে অথবা কলিলিথিয়াসিসকে এক্সক্লুড করতে পারি তাহলে কিন্তু এটা আমাদের এই ডায়াগনোসিসের ফেভারে যায়। তো সেজন্য আমরা অনেক সময় ডায়াগনোসিস এস্টাবলিশ করার জন্য কিছু টেস্ট করি, আবার এমন কিছু জিনিস থাকে যেটা আমরা অনেক সময় এক্সক্লুড করে ওইটাকে এস্টাবলিশ করার জন্য আবার টেস্ট করি। তো সেটা আল্ট্রাসাউন্ড তো এখন অ্যাভেলেবেল, আমি মনে করি যে এখন উপজেলা পর্যায়ে এটা চলে গেছে এবং এক্সপার্ট সেখানে অ্যাভেলেবেল আছে। স্যার অসংখ্য ধন্যবাদ। যদি এই আলোচনার মধ্যেই আপনি আমাদেরকে অলরেডি চিকিৎসা সম্পর্কে কিছু কিছু বলে দিয়েছেন, স্যার আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু স্যার পেপটিক আলসারের কিন্তু আসলে অনেক রকমই চিকিৎসা করার জন্য অনেক ধরনের ওষুধ পাওয়া যাচ্ছে স্যার, তো কোন ধরনের রোগীকে আসলে আমরা কোন ধরনের ওষুধ দেব এবং এর পুরো ট্রিটমেন্টটা নিয়ে যদি স্যার আপনি আমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করেন। সাধারণত চিকিৎসার দুইটা অংশ থাকে। একটা অংশে আমরা একটু আগে বলছিলাম যে যে সমস্ত প্রিসিপিটেটিং ফ্যাক্টর গুলো এই পেপটিক আলসারের সিমটম বাড়িয়ে দেয়, এইটাকে যদি আমরা একটু মিনিমাইজ করতে পারি, তার মানে আমরা সাধারণ খাবারই খাবো, এর বাইরে যেটা স্পাইসি ফুড গুলাকে একটু অ্যাভয়েড করব, কারণ আমি বলেছি যে এটা সাধারণত সিমটমকে একটু বাড়িয়ে দেয়। আগেকার দিনে এক সময় ছিল যে আমরা রোগীদেরকে দুধ খেতে বলতাম, এখন আবার এটাকে আমরা না খাওয়ার জন্য বলছি। তার অর্থ দাঁড়াচ্ছে এরকম যে দুধে যে অ্যাভেলেবেল ক্যালসিয়াম থাকে, এই ক্যালসিয়াম দেখা গেছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের একটা উপাদান হয়ে গেছে। তো যার কারণে অ্যাসিড সিক্রেশনের এটা এনহ্যান্স করে, যার কারণে আমরা দুধটাকে একটু না খাওয়ার জন্যই বলি, বিশেষ করে এই পার্টের জন্য। তবে অন্য অন্য জিনিস যেমন স্মোকিং এবং এই যে একটু আগে আলাপ হচ্ছিল যে বিভিন্ন রকমের বাজারে বিক্রি হয় ভাজা পোড়া জাতীয় খাবার টাবার, এগুলো একটু এড়ালে ভালো হয়। এবং বেদনানাশক ওষুধ যদি খুব জরুরি না হয় তাহলে র্যান্ডম ব্যবহার না করা। এর বাইরে যেটা সেটা হলো যে আমাদের কাছে অনেকগুলো ড্রাগ এখন অ্যাভেলেবেল। আমি যদি দুইটা একটা নাম বলি, যে
অ্যান্টাসিড থেকে শুরু করে প্রোটন পাম্প ইনহিবিটর, H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এবং সুক্রালফেট, এই যে ড্রাগগুলো এখন মার্কেটে অ্যাভেলেবেল, সব ওষুধগুলো আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ব্যবহার করি। এখন এখানে একটা প্রশ্ন হয়তো আসতে পারে যে স্যার, হুইচ ড্রাগ ইজ সুপিরিয়ার? টু বি ভেরি ফ্রাঙ্ক, আই থিঙ্ক যে নো ড্রাগ ইজ সুপিরিয়ার টু ইচ আদার। Every drug has got more or less equal efficacy in relation to acid peptide management. But there may be some preference or choice of the drug. আমি যদি জাস্ট একটা উদাহরণ দেই, যেমন হলো যে অনেকে দাবি করছেন যে এসোমিপ্রাজল গ্রুপের ড্রাগগুলো রিফ্লাক্স ডিসঅর্ডার প্রিভেন্ট করার জন্য এ বিট বেটার। সাম অফ দ্য স্টাডি এটাকে আবার একটু ডিফার করে, তবে অনেকেই এই এই মতবাদগুলো যেহেতু আছে মার্কেটে, সেই জন্য আমি জাস্ট জানার জন্যই বলছি। তবে যে কোনো একটা ড্রাগ কিন্তু ব্যবহার করা যেতে পারে, সেটা অ্যান্টাসিডও হতে পারে, সেটা প্রোটন পাম্প ইনহিবিটরও হতে পারে, এটা সুক্রালফেটও হতে পারে। আর আপনি জানেন যে আমাদের এই যে অ্যাসিড পেপটিক ডিজিজের একটা ইম্পর্টেন্ট অংশ জুড়ে আছে এখন হেলিকোব্যাক্টার পাইলোরি, যেটার খুবই এখন ইম্পর্টেন্ট, যার কারণে আমরা এখন এই ডিজিজগুলাকে কিন্তু অ্যাকর্ডিং টু ইটোপ্যাথোজেনেসিস আমরা ভাগ করি যে এইচ পাইলোরি রিলেটেড পেপটিক আলসার, এনএসএআইডি রিলেটেড পেপটিক আলসার অ্যান্ড আদার্স। তো আমাদের মোটামুটি এই দুটো মেইন গ্রুপ, তার মধ্যে এইচ পাইলোরি রিলেটেড আলসার। তো আমাদের এখানে যদি ডকুমেন্টেড পেপটিক আলসার থাকে, তবে দেখা গেছে যে অলমোস্ট 98% মানুষেরই যাদের আলসার আছে তাদের কিন্তু হেলিকোব্যাক্টার পাইলোরি আছে। তো এই হেলিকোব্যাক্টার পাইলোরি আমরা যদি ডকুমেন্টারি করতে পারি ওখান থেকে টিস্যু নিয়ে, তাহলে এটা অলমোস্ট ইরাডিকেশন থেরাপির একটা জায়গায় যাওয়া যেতে পারে, এবং অনেক ক্ষেত্রে ডকুমেন্টেড আলসার থাকলে ইরাডিকেশন থেরাপি ইজ ইন্ডিকেটেড। বাট নন আলসার গ্রুপে কিন্তু হেলিকোব্যাক্টার পাইলোরি থাকলেও সেটাতে কিন্তু রুটিনলি অ্যান্টি-এইচপি থেরাপি নট রিকমেন্ডেড, এটা একটা। তো আমরা এই ওষুধের যে কোনো একটা দিতে পারি, আমাদের জন্য কোনো ড্রাগকে ওইরকম স্পেসিফিক অথবা বলা যাবে যে এই ড্রাগটা এই ড্রাগের উপরে সুপিরিয়র, অতএব এটা ব্যবহার করলেই ভালো রেজাল্ট পাওয়া যাবে, এই মতবাদ বা এই থিওরি থেকে আমাদের মনে হয় একটু দূরে থাকাই ভালো। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। যেহেতু আমরা এখন কোভিড-19 মোকাবেলা করছি এবং আমাদের আজকে আলোচনার বিষয়টি ছিল করোনা কালে পেপটিক আলসার রোগীদের করণীয়। তাই করোনায় আতঙ্কিত হয়ে আসলে অন্যান্য যে রোগগুলো আছে এগুলো নিয়ে মানুষজন আরো বেশি অসচেতন হয়ে গিয়েছে। সুতরাং স্যার, এই করোনাকালীন সময়ে পেপটিক আলসারের রোগীদের জন্য আপনি কি পরামর্শ দিতে চান? অন্যান্য পেপটিক আলসার রোগীদের মতোই পরামর্শ, যে আমি যে জিনিসটা একটু আগে বলছিলাম যে অনেক সময় করোনাতে যেমন জ্বর একটা সিমটম, যেমন সিভিয়ার হেডেক একটা সিমটম, এবং কিছু কিছু সিচুয়েশনে আমরা কিন্তু এই প্যারাসিটামল অথবা কোনো অ্যানালজেসিক কিন্তু ব্যবহার করছি, এবং মাথা ব্যথাটা এত তীব্র হতে পারে যে এটা স্বাভাবিকভাবেই একটা দুইটা, অনেকে 2-3টা প্যারাসিটামল একসঙ্গে খেয়ে নিচ্ছে, কিন্তু তাতেও আশানুরূপ রেজাল্ট পাওয়া যাচ্ছে না, এরকমই তাদের অভিব্যক্তি। তো যেমন এই বেদনানাশক ওষুধগুলো অথবা জ্বরের ওষুধগুলো যেমন একটা পাকস্থলীর ইরিটেশনের অথবা ইরোশনের কারণ হতে পারে। আর আমি একটু আগে বলছিলাম যে আমরা অনেক সিভিয়ার কোভিড পেশেন্টদেরকে আমরা লো মলিকুলার হেপারিন দিচ্ছি, যেটা এনোক্সাপারিন।
তো সেটাও কিন্তু অ্যান্টি থ্রম্বোটিক ড্রাগ হিসাবে আমরা ব্যবহার করছি, এবং এগুলার ওভার ইউজ অথবা আনজাস্টিফাইড ইউজের জন্যও কিন্তু পেপটিক আলসারের পেশেন্টদের ব্লিডিং এর এপিসোড হতে পারে। তো সেটাকে আমরা মাথায় রেখে যেন সব জিনিসগুলাকে চিকিৎসা দেই বা খেয়াল রাখি। তো মানে ক্ষেত্র বিশেষে যদি আমাদের কোনোভাবে এই ওষুধের ব্যবহার একটু সীমিত রাখা যায়, সেটার দিকেও আমরা খেয়াল রাখবো। আর অবশ্যই আমরা যে রুটিন খাবার খাই নিয়মিত, সেই খাবারের প্রতি কনফাইন্ড থাকবো। আর করোনায় কিছুটা হলো মানুষ আতঙ্কিত, বিশেষ করে যখন এটা খুব সিভিয়ার হয়ে যায়। তো আমরা শুরুতেই যাতে করোনার বিষয়ে যদি কারো সিমটম থাকে, তাহলে আমরা অবশ্যই টেস্ট আগে করে ফেলবো। টেস্ট আগে করে ফেললে আমি যদি জানি যে আমার করোনা আছে, তাহলে আমি শুরু থেকেই যেন একটু অ্যালার্ট থাকি। কারণ আমি বলতে চাচ্ছি যে ডিজিজটাকে সিভিয়ার হওয়ার আগে যদি আমরা এটাকে কমব্যাট করার সুযোগ পাই, তাহলে আমার মনে হয় যে কোভিডের সাফারিংস এবং মৃত্যু আমরা দুটাই অনেক কমিয়ে আনতে পারবো। এটা আমাদের পরামর্শ। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার পরামর্শের জন্য। স্যার আমরা আজকের লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এতখানি সময় আমাদেরকে দেবার জন্য, এবং আশা করি আমাদের দর্শকরা কিছুটা হলেও উপকৃত হয়েছে। স্যার আমরা এই করোনাকালীন সময়ে স্যার রাজটিভির সবার পক্ষ থেকে আপনার সার্বিক সুস্থতা কামনা করি। ধন্যবাদ ধন্যবাদ রাজ টিভিকে এবং এসিআই ফার্মাসিউটিক্যালস যারা আজকে এটার স্পন্সর করেছেন তাদেরকে। আপনারা সবাই ভালো থাকবেন। কোভিডের সময়ে সচেতন, সতর্কতা, দূরত্ব, মাস্ক পরা, এগুলো সবই মেনটেন করবেন, যাতে আমরা একটা সুস্থ কোভিড মুক্ত, মাস্ক মুক্ত পরিবেশে একসঙ্গে আবার সবাই সবার সঙ্গে মিশতে পারি, মিলতে পারি। এই জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এবং আমাদের সাথে আলোচনায় আজকে একজন স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ছিলেন। আমাদের গেস্ট এক্সপার্ট হিসেবে ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ স্যার, প্রিন্সিপাল অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজি, খুলনা মেডিকেল কলেজ। দর্শক, যেমনটি আপনারা শুনলেন, আসলে করোনায় আতঙ্কিত হয়ে আমরা অন্যান্য রোগগুলো নিয়ে অতটা সচেতন নই। আগে যতটুকু ছিলাম ততটাও কমে গিয়েছে, কিন্তু পেপটিক আলসার খুব কমন একটি সমস্যা হলেও আপনাদের সচেতনতার অভাবে এর থেকে কিন্তু মারাত্মক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। যেমনটি স্যার বললেন, যদি শুরুতেই আমরা এটিকে মোকাবেলা করতে পারি, তাহলে আমরা ক্ষতিটাও অনেকটাই কমিয়ে আনতে পারি। এবং কি কি উপসর্গ হলে আমাদেরকে চিকিৎসকের দ্বারস্থ হতে হবে, সেটিও স্যার অত্যন্ত সুন্দর এবং সহজ করে বুঝিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এসিআই ফার্মাসিউটিক্যালস কে এই চমৎকার আয়োজনটির জন্য, এবং আমাদের পুরো আয়োজনটির সার্বিক সহযোগিতায় ছিল এসিআই ফার্মাসিউটিক্যালস, এবং সৌজন্যে ছিল ওথেরা, জেলড্রিন, গ্যাভিলেক এবং প্যারিসন। দর্শক, আগামী আয়োজনের আগ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করি। আপনারা আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রাজ টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.